আমি জানি এই ভিডিওটা ওপেন করার সাথে সাথে অনেকে আমাকে গালিগালাজ করা শুরু করবেন, কারণ এই যে বাইকটা নিয়ে রিভিউ করতে আসছি আমি, এই বাইকটা অনেকের পছন্দ না। বাট ট্রাস্ট মি, আমি এই FZ25 এর প্রাইস নিয়ে কথা বলবো এবং ফার্স্ট ইমপ্রেশনে এক্স্যাক্টলি কেমন লাগে একদম সত্য কথাটা আপনাদের মাঝে তুলে ধরবো। বাট এটা আসলে FZ25 এর লো বাজেট রিভিউ কীভাবে হলো সেটা অনেকের মনে করছেন, তাই তো? ওকে, চলেন আমরা স্টুডিও থেকে শুরু করি, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার স্টুডিও অ্যাট ঢাকা। অ্যাকচুয়ালি বাংলাদেশে আসছি পাকিস্তান থেকে বেশ কয়েকদিনই হয়েছে এবং পাকিস্তানের ভিডিওগুলো এডিট করতেছিলাম, আরও অনেক ভিডিও এডিট করা বাকিগুলো আস্তে আস্তে দিব, প্যারা নাই। ফেসবুকে ইউটিউবের সিরিজ শেষ, ইউটিউবে যে সিরিজগুলো দেখছেন বাংলাদেশে চলে আসছি এই পর্যন্তই। এখন কথা হচ্ছে বাংলাদেশে আসছি বাট বাইরে বের হইতে পারতেছি না, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালো বাট বাইরে বের হওয়া বা ভিডিও করার কোনো কিছু করতে পারতেছি না। যাই হোক, আজকে সন্ধ্যা হয়ে যাক, রাত হয়ে যাক, আজকে ভিডিও করব, তাই বের হব। আর ফার্স্টে যে কাজ, রয়্যাল এনফিল্ডে ইঞ্জিন অয়েল লেভেল কমে গেছে নাকি ওইটা দেখতে হবে। আর আমি রেখে গেছিলাম, ওইটা পড়েছিল না। এটা রাইড হয়, আমার বাইক টুকটাক অনেকেই চালায়, যাই হোক, তো সেটা প্যারা নেই। চলেন আমরা এটা টেস্ট দেই যে আসলে ইঞ্জিন অয়েল লেভেল কমছে নাকি। এটা নিয়ে আমি একটু ভয়ে আছি, কারণ যেহেতু এই মিনারেল দিয়ে আমি চালাচ্ছি অনেক কিলোমিটার, তো এটা আমাকে মেনটেন করতে হচ্ছে। চলেন। 20W50 এই গ্রেডটা যায় হচ্ছে এইটার সাথে, রয়্যাল এনফিল্ডটার সাথে। আর এখানে বৃষ্টি কাদার মধ্যে যে অবস্থা হওয়ার কথা গ্যারেজে, সে অবস্থাতেই আছে বাইকটা। যাই হোক, আমি দ্রুত এটার ইঞ্জিন অয়েল লেভেলটা একটু চেক দিতে হবে, যার ফলে আমাকে ডাবল স্ট্যান্ডে এটাকে রাখতে হবে। এটাকে আমি ডাবল স্ট্যান্ডে দিই আগে। ডাবল স্ট্যান্ডে দেওয়ার পরে খুব ইজিলি আপনারা যে কেউ এটার মাপটা নিতে পারবেন। এই যে এখানে যদি অন্ধকারে দেখা যাচ্ছে না আমি জানি, ইঞ্জিনের এখানে একটা জিনিস আছে। স্টার্ট দেওয়ার আগে অবশ্যই এটা দেখবেন, এখানে যে জিনিসটা আছে এইটার মধ্যে মেজার করতে হবে যে আসলে কতটুকু আছে। আমি একটু দেখি, চেক দিই। ওকে, ইঞ্জিন অয়েল লেভেল আমি চেক দিলাম, মোটামুটি ওকে আছে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এখন রয়্যাল এনফিল্ড নিয়ে বের হবো না, এখন MT-15 নিয়ে বের হবো। বাট তার আগে আসুন রয়্যাল এনফিল্ডটা একবার একটু স্টার্ট দিয়ে দিই। অ্যান্ড ফাইনালি অনেক দিন পরে ঢাকার রাস্তাতে মোটো ভ্লগ করতেছি। এটাই সেই চিরচেনা জায়গা যেখান থেকে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। যাই হোক, এখন অনেক ভ্লগ করতেছি, অনেক জায়গা ঘুরতেছি, এটা আসলে ভালো লাগে। আজকে বের হয়েছি হচ্ছে একটা বাইক পেয়েছি ফার্স্ট ইমপ্রেশন করার জন্য। এতক্ষণে আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, ইয়েস, FZS ভার্সন 2, FZ25 অ্যাকচুয়ালি, ভার্সন 2 না, FZ25। সো এই বাইকটা আসলে এতদিন পর্যন্ত পাচ্ছিলাম না ভালোভাবে যে রিভিউ করব, বা আপনারা অনেক চাচ্ছিলেন বাট আমি ভিডিও করতে পারতেছিলাম না। ফাইনালি আলাদিন মোটরসে এই বাইকটা আমি পেয়েছি। সো চলেন সরাসরি আলাদিন মোটরসে যাই এবং আজকে লো বাজেট রিভিউ হবে, কারণ আমার টিম মেম্বারদের কাউকে আজকে পাই নাই, সবাই মোটামুটি বিজি, আমাকে একাই করতে হবে। সো ওয়েলকাম টু দ্য লো বাজেট ভিডিও অফ FZ25 অ্যান্ড অলসো ওয়েলকাম টু আলাদিন মোটরস। আর আমি আগে কখনো FZ25 চালাই নাই অ্যাকচুয়ালি, এই কারণে আপনাদেরকে এক্স্যাক্ট ফার্স্ট ইমপ্রেশনটা আমরা দিতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে FZ25 এর কি, যেটা FZ ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 সবগুলোতে সেম কি ইউজ করা হয়েছে, ইভেন দো R15-এ। সো কিতে তারা কোনো ডিজাইনের চেঞ্জ জানে না। যাই হোক, ডিজাইন সম্বন্ধে পরে বলবো, আগে চলেন আমরা বাইকটাতে উঠে বসি অ্যান্ড রাইড করে ফার্স্ট ইমপ্রেশনে কেমন ফিল হয় সেটা একটু আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে সেট করে নিই, আলো একটু কম, লো বাজেট রিভিউ যেহেতু। ওকে, এক্সস্ট নোট মোটামুটি অ্যাজ ইউজুয়াল FZ সিরিজের মতোই, অবভিয়াসলি তাই হবে, এটা তো FZ সিরিজই। একটু ফাঁকা জায়গায় না গেলে আমি বলতে চাচ্ছি না কিছু। এই বাইকটা নিয়ে আসলে অনেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলছে, হালকা একটুতেই মানে এইটা থেকে অনেক কিছু কথা বললে, ভালো খারাপ যাই বলা হয়, মানুষ গালি দেয়। যাই হোক, আপনারা মিজু ভাইয়ের থেকে একদম পারফেক্ট 100% অথেন্টিক রিভিউটা পাবেন, কোনো
টেনশন নাই, চলেন দেখি কেমন ফিল দেয়। ওয়াও, জায়গাটা তো জোস, বেড়িবাঁধের উপর একটা পাহাড় পাহাড় ফিল দেয়। হ্যাঁ যাই হোক, আসেন লো বাজেট রিয়েল ফার্স্ট ইমপ্রেশন শুরু করি। ওকে 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 ব্রেকিং টেস্টটা হয়ে গেল। সরি ভাই, আমি বুঝতে পারি নাই। ওকে, যেটা দেখতেছিলাম, যেহেতু বাইকটা এখনও 1000 কিলোমিটার রান হয় নাই, ব্রেকিং পিরিয়ডে আছে, সো এটাকে বেশি প্রেশার আমরা দিব না, জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মালি চালাবো। অ্যাকচুয়াল রাইডিং ফিলটা যদি বলি, তাহলে আমি যেটা মনে করছিলাম তার থেকে পাওয়ার ফিগার একটু বেশি মনে হচ্ছে। মানে সবাই যেরকম বলতেছে একদম অনেক কম, সেরকম ফিল আমি পাই নাই। হালকা একটু থ্রোটল দেওয়াতে টপ এন্ড আমি এখন চেক করতে পারবো না, কারণ বাইকটা ফুল ব্রেক ইন পিরিয়ডে আছে। ওয়া, ওই জায়গাগুলো তো সুন্দর করে সাজাইছে, কখনো আসা হয় না, এত ভিড় হয় বাবা। এরপরে সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যাজ ইউজুয়াল এফজেড সিরিজ, যেহেতু কমফোর্টেবল, অবভিয়াসলি কোনো প্যারা নাই। থ্রোটল রেসপন্স কমফোর্টেবল করার জন্যই হয়তো একটু লিনিয়ার দেওয়া হইতে পারে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো প্যারা আমি ফিল করতেছি না। এমনিতে যথেষ্ট পাওয়ার আছে ওভারটেকিংয়ের জন্য। ফার্স্টে তো দেখলেনই, মোটামুটি ওভারটেক করেই ফেলছিলাম, বাট ওখানে কাদা স্লিপারি ছিল, যার ফলে আমি ব্রেকটা করে ফেলি এবং ডুয়াল চ্যানেল এবিএসের টেস্টটা ওখানে হয়ে যায়, ভালো ব্রেকিং করতে পারছে মোটামুটি। বসার পরে হাত আপনার ফুল স্ট্রেইট থাকবে, কোনো সমস্যা নাই। ব্যাক পেইনের কোনো সমস্যা আশা করতেছে এটাতে হবে না। স্লিপার ক্লাচ ইউজ করা অভ্যস্ত তো এটাতে তো স্লিপার ক্লাচ ইউজ করা হয় নাই, এই কারণে তুলনামূলক স্লিপার ক্লাচের থেকে একটু হার্ড, বাট অতটা হার্ড এটা না। অ্যাজ ইউজুয়াল আপনি ইউজ করতে পারবেন, কোনো প্যারা নাই। গিয়ার শিফটিংয়ের কথাটা একটু বলতে হয়। নতুন অবস্থায় গিয়ার শিফটিং যথেষ্ট পরিমাণে হার্ড মনে হচ্ছে আমার কাছে। আর যারা রেগুলার ইউজ করতেছেন তারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন, কয়েকদিন ইউজ করার পরে কি এই হার্ডনেসটা কমে যায় নাকি, গিয়ার শিফটিংটা টোটালি স্মুথ হয়ে যায় নাকি। কারণ গিয়ার শিফটিংটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন, কতটুকু যত্ন নিচ্ছেন, গাড়ির সার্ভিসটা ঠিক মতো করতেছেন নাকি, ফার্স্ট সার্ভিস ঠিক মতো করছেন নাকি, সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনার পুরা বাইকের স্মুথনেসটা। তো যেহেতু নতুন, এই কারণে আমি এটা এক্স্যাক্টলি বলতে পারলাম না, বাট এই মুহূর্তে যেটা ফিল করতেছি ওইটাই আপনাদেরকে আমি বলতেছি। এই মুহূর্তে একটু হার্ড ফিল করতেছি, নতুন অবস্থায় হয়তো বা এটা একটু হার্ড থাকে। বা আর যদি ভাইব্রেশনের কথা বলি, তাহলে এখন পর্যন্ত 5000 আরপিএম পর্যন্ত আমরা উঠাইতে পারছি বা উঠাচ্ছি, এর বেশি উঠাচ্ছি না অ্যাকচুয়ালি। তো 5000 আরপিএমের মধ্যে তেমন কোনো ভাইব্রেশন ফিল করতেছি না, বাট কিছু ইউজারের কাছ থেকে এটা পাওয়া গেছে যে হায়ার আরপিএমে কিছুটা ভাইব্রেশন করে বাইকটা, 8000 প্লাস আরপিএমে, যেটা আসলে অনেক হায়ার আরপিএম অত একটা দরকার হয় না। শুধুমাত্র হাইওয়েতেও যদি আপনি 5, 6, 7 হাজার আরপিএমে রান করেন, তাও আপনি 80, 90, 95 ইজিলি ক্রুজ করতে পারবেন। সো আমার মনে হয় না এত বেশি স্পিড আপনার গেইন করার দরকার আছে। সেফ রাইড করেন অল্প আরপিএমে, তাতে নিয়ন্ত্রণ করতে পারবেন দ্রুত, এইটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা এখানে একটু লক্ষ্য করার চেষ্টা করি ভাইব্রেশন কি আসে নাকি। একটু 5000 আরপিএমে চলে যাই। নো, লুকিং গ্লাসে কোনো রকম ভাইব্রেশন আমরা ফিল করতে পারিনি। সো লুকিং গ্লাস ওকে, মানে ভাইব্রেশনের ব্যাপারটা আপনি কনসিডার করতে পারেন। লোয়ার আরপিএমে আমি এমন কোনো সমস্যাই দেখতে পারতেছি না। এবার আসেন, এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা বেশ ভালো, কারণ 14 লিটার এটাতে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনি এটার মাইলেজ যদি 35 করেও পান, অনায়াসে অনায়াসে অনেক দূর, অনেক লং রাইড আপনি ফিউল না নিয়ে করতে পারবেন। এটা হচ্ছে এটার মজার বিষয়। আচ্ছা, এবার আসি ব্রেকিং নিয়ে একটু বলতে চাই। এটার ফার্স্টে যখন ব্রেকিং করছি তখন তো দেখলামই, তো ব্রেকিংয়ের সাথে কানেক্টেড হচ্ছে এটার টায়ার। সামনে ইউজ করা হচ্ছে 100 সেকশনের একটা টায়ার এবং পিছনে হচ্ছে 140 সেকশনের একটা টায়ার। এই টায়ার দুইটা থেকে যে গ্রিপ পাওয়া যাচ্ছে, এটা 250 সিসি হিসাবে আমরা এক্সপেক্ট করছিলাম এটাতে সামনে 110 সেকশন দেওয়া হবে এবং পেছনে 150 সেকশন দেওয়া হবে, যেটা অন্যান্য 250 সিসি সেগমেন্টে আমরা মেবি বাংলাদেশে পেয়েছি। হ্যাঁ, দু একটাতে পেয়েছি, বাট এটা থেকে আমাদের একটু আশা বেশি, কারণ আসলে ছোটোবেলা থেকে ইয়ামাহা এবং হোন্ডা এই দুইটা বাইকের প্রতি ছোটোবেলা থেকেই মানে একটা আলাদা টান কাজ করে। তো এই বাইকগুলো যখন আমাদের এক্সপেকটেশনটাও একটু বেশি থাকে, যখন একটু কম দেয় তখন আসলে খারাপ লাগে। বাট ঠিক আছে, তারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিংয়ে বা মেকানিক্যালি যেটা মনে হয়েছে যে এটাই বেস্ট হবে, সেটাই তারা করছে। অ্যান্ড ওকে, সমস্যা নাই, আমরা রাইড করে আসলে একটা বাইক লং রাইড না চালিয়ে শুধুমাত্র ফার্স্ট ইমপ্রেশন দিয়ে
খুব বেশি মন্তব্য করা কোনো বুদ্ধিমান রিভিউয়ারের কাজ না। এই গেল। এরপরে হচ্ছে আচ্ছা, টায়ারের কথা বলতেছিলাম, যাই হোক ব্রেকিং নিয়ে বলবো। সামনের যে ডিস্কের সাইজ এটা হচ্ছে 282 mm, এটা 300 mm হইলে হয়তো বাইকটা আরও একটু জোরালো হইতো। চাইলে আপনারা 300 mm এর ডিস্ক এটাতে ইনস্টল করে নিতে পারবেন ইজিলি। খুব বেশি টাকা খরচ করা লাগবে না, হয়তো 7 থেকে 10,000 টাকার মধ্যেই হয়ে যায়। আফটার মার্কেট অনেক পাবেন আপনারা, বাট সেক্ষেত্রে একটু সাবধান হবেন। আফটার মার্কেট জিনিস ইনস্টল করার ক্ষেত্রে সবসময় আমার নির্দেশনা থাকে আপনারা দেখে শুনে ভালো বুঝে এবং ভালো মেকানিকের কাছ থেকে আফটার মার্কেট ইনস্টল করবেন। এবং ম্যাক্সিমাম টাইম আফটার মার্কেট আমি না করে থাকি যদি না ভালো ব্র্যান্ড ভালো মেকানিক আপনারা খুঁজে বের করতে না পারেন। সো এইটা নিয়ে আসলে সতর্ক থাকবেন প্রচণ্ড পরিমাণে, কারণ আফটার মার্কেট অনেক জিনিসপত্র অনেক নকল হয়। সো বি কেয়ারফুল প্লিজ, এই ব্যাপারটা অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ একটা অ্যাক্সিডেন্ট ভাই সারা জীবনের কান্না। যাই হোক, এখন একটু বাইকটাকে আপনাদেরকে দেখাতে চাই। ওকে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ আছে, তার মানে সাইড স্ট্যান্ড দেওয়ার সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ওকে, একটা সেফটি ফিচার। আচ্ছা, বাইকটা ফার্স্ট লুকে যদি আপনারা দেখেন, লো বাজেটে যতটুকু দেখাইতে পারতেছে অতটুকু দেখাই। হ্যাঁ, এই যে প্রথম যখন বের হয়েছিল তখন আসলে হেডলাইট দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট এখন আবার কয়েকদিন যাওয়ার পরে মনে হচ্ছে যে হেডলাইটটা মনে হয় আরেকটু বড় কোনো রকম হইলে ভালো হইতো। মানে এটার যে ট্যাঙ্ক শেপটার সাথে হেডলাইটটা খুব একটা মানে যায় না। তারপর আমি ডিজাইন নিয়ে আসলে খারাপ বলতে চাই না, ডিজাইন আমার কাছে ওভারঅল 90% বেটার লাগে। 100% থেকে 10% এটা কোনো ইস্যুই না। যাই হোক, এর পরবর্তীতে ইঞ্জিনটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছিল এটার, যে এটা আসলে কি ওয়াইল্ড কুল ইঞ্জিন নাকি এয়ার কুল ইঞ্জিন। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এই যে দেখতেছেন দুইটা পাইপ এবং এখানে একটা ওয়াইল্ড কুলিং চেম্বার আছে, দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে ওখানে। সো এটা ওয়াইল্ড কুল ইঞ্জিন। BS4 যেটা ছিল ওটা এয়ার কুল ছিল খুব সম্ভবত, বাট এটা BS6 এবং BS6-এ ওয়াইল্ড কুল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়াইল্ড কুল টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে, যেটা সুজুকি জিক্সারে ইউজ করা হয়েছে। বাট এই ইঞ্জিনটা হচ্ছে 5 স্পিড গিয়ারবক্স, এয়ার কুল্ড ইঞ্জিনের মতোই। আসলে এয়ার কুল্ড আর ওয়াইল্ড কুল্ডের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, খুব সামান্য কিছু ডিফারেন্স আছে। তো ওইটা আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। এবং পাওয়ার যেটা বলতেছিলাম ফার্স্ট, এটার পাওয়ারটা 20 bhp এবং টর্কটা 20 নিউটন মিটার। ওভারঅল ডিজাইন, এরপরে স্প্লিট সিট ইউজ করা হয়েছে এবং পিলিয়ন অবভিয়াসলি কমফোর্টেবলি এটাতে বসতে পারবে, কোনো প্যারা নাই। এবং এই বাইকটাতে হ্যালোজেন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, যেটা এখন FZ ভার্সন 4-এও এর থেকে বেশি উন্নত মানের জিনিসপত্র ইউজ করা হচ্ছে। এইটাতে কিছু ওল্ড ডেটেড জিনিসপত্র ইউজ করা হয়েছে, যেমন এটা LED দিতে পারতো, তারপরে আরও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল এটাতে। যদিও একটু 1-2 বছর ওল্ড বলা যেতে পারে টেকনোলজি। আর তাছাড়া টেকনোলজির কথা যেহেতু বললাম, তাহলে আরেকটু বলি। এটাতে ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচ, মানে উন্নত কোনো সেরকম প্রযুক্তি এটাতে ইউজ করা হয় নাই। সেই তুলনায় দাম হিসাবে যদি হিসাব করি, এখন দামের বিষয়টা আসতেই হয়। আসলে এই মুহূর্তে আবার প্রাইস একটু ড্রপ করছে, এটার 4,10,000 টাকা করে দিছে। এখন আপনারা 4,10,000 টাকা হইলে এই বাইকটা কিনতে পারবেন। সো 4,10,000 টাকা হিসাবে এই প্রাইসে বাংলাদেশে অন্যান্য যে বাইকগুলো আছে তাদেরকে কম্পিট করতে গেলে যদি জাপানিজ বাইকের মধ্যে হয় তাহলে কিছুটা কাছাকাছি থাকে, বাট স্টিল নাও এটার প্রাইস বেশি এবং কিছু ক্ষেত্রে এটা পিছিয়ে, যেমন পাওয়ারের ক্ষেত্রে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এটা কিন্তু এগিয়ে, কমফোর্টের ক্ষেত্রে হতে পারে। তারপরে আসলে যার এটা ইউজার্সের উপর ডিপেন্ড করে। বাট আই হোপ আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু একদম এক্স্যাক্ট সুন্দরভাবে এই ভিডিওটা করতেছি উইদাউট এনি স্পন্সরশিপ। অ্যাকচুয়ালি বাইকের কোনো স্পন্সরশিপ এই ভিডিওতে নাই। এই ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই মোবিল স্পন্সর আছে। সো প্যারা নাই, আপনারা একদম এক্স্যাক্ট যে তথ্যটা সেটাই পাচ্ছেন আমার থেকে। টেকনোলজি নিয়ে যেহেতু বলতেছিলাম, ওরকম আপডেটেড কোনো টেকনোলজি এটাতে নাই। তার সাথে সাথে যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ইউজ করা হয়েছে এটাতে, এটা অনেক আগের FZ ভার্সন 3 ইনস্ট্রুমেন্ট কনসোল দেখলে মনে হয়। এখন FZ's ভার্সন 4 যেটা, এইটার ইনস্ট্রুমেন্ট কনসোল তো এমটির যেটা নতুন ওইটা দিয়ে দেওয়া হয়েছে। সো সুন্দর, এটাতেও চাইলে কিন্তু এমটির ইনস্ট্রুমেন্ট কনসোলটা ইউজ করলেই ব্যাস খেল খতম হয়ে যায়, তার কোনো সমস্যা ছিল না। ইভেন দো এটাতে গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই ভাই, একটা 250cc বাইকে। এটা আসলে যারা এক্সপার্ট রাইডার তাদের কোনো গিয়ার শিফটিং ইন্ডিকেটরের দরকার নাই, আমারও দরকার নাই। অ্যাকচুয়ালি আমি অতটা এক্সপার্ট রাইডার না, তারপরেও আমি বলতেছি আমার দরকার নাই, কারণ আসলে আপনি যখন অনেক দিন যাবত একটা বাইক ইউজ করবেন না, তখন এটা আপনার চলে আসবে, কোনো পেইন হবে না। হ্যাঁ, সো রাইডিং ফিলটা মোটামুটি নিয়ে নিয়েছে। আমি কমফোর্টের দিক থেকে এটাকে 100-তে 100ই দিব ভাই, কোনো চান্স নাই এটা ছুটে যাওয়ার।
তবে এখানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমি বলেছি যে এই জায়গাগুলো কিন্তু আরেকটু ইমপ্রুভ করা যায় তো এই বাইকের, সেগুলো করে নিলেই ব্যাস আর কোনো পেইন থাকতো না এই বাইকের। আরও কয়েকটা ব্যাপারে বলতে চাই। সাসপেনশনের কথা বলছি, পাওয়ার ফিগার মোটামুটি ভালো, 20 বিএইচপি এবং 20 নিউটন মিটার টর্ক হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মনে হয়েছে। ওকে, আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে অলমোস্ট, আমরা লাস্ট কনক্লুশনে আসি অ্যাকচুয়ালি যে কি অবস্থা। আচ্ছা, প্রথমে ভালো দিকগুলা বলি তাহলে, আবার ওভারঅল যেটা হচ্ছে মোস্ট কমফোর্টেবল বাইক ইন বাংলাদেশ বললে ভুল হবে না। সো কমফোর্টেবলের দিক থেকে 100তে 100 এই বাইকটাকে আগেই দিয়েছি, এখনও দিচ্ছি। সেকেন্ডলি, এটার 20 বিএইচপি এবং 20 নিউটন মিটার টর্ক অনুযায়ী এটার পাওয়ার ফিগারটা ভালো ফিল করা যায়, যেখানে অন্যান্য বাইক এই সেগমেন্টে 24 বিএইচপি বাট পাওয়ার ফিগার অলমোস্ট সেমই লাগছে আমার কাছে, খুব একটা ডিফারেন্স আমার কাছে লাগে নাই। কম্প্রেশন রেশিওর কারণে হতে পারে, ইঞ্জিনের বা আরও অনেক ব্যাপার আছে সেটার কারণে হতে পারে, বাট এটা আমার কাছে গুড ফিল দিছে। থার্ডলি হচ্ছে সিটিতে রাইড করার মতো একটা পারফেক্ট কমফোর্টেবল বাইক এটা। এই গেল হচ্ছে ভালো দিকগুলো। এখন যদি এইভাবে কে দাঁড়ায় যায় ভাই, এখন যদি একটু খারাপ দিকগুলোর কথা বলি, প্রাইস আর একটু কম হওয়া উচিত ছিল যে পারফরমেন্স দিচ্ছে এখন বা যে জিনিস অফার করতেছে সেই অনুযায়ী। সেকেন্ডলি বলতে গেলে ওই একটাই আসলে ঘুরে ফিরে আসে, যেটা হচ্ছে যে ফিচারগুলো অফার করছে সেই অনুযায়ী প্রাইসটা আর একটু কম হলে বেটার হইতো, বা ফিচারগুলো এই প্রাইসের মধ্যে অ্যাড করে দিলে ভালো হইতো। যেমন হায়ার কোনো টেকনোলজি এটাতে নাই, মানে হাই এন্ড যে টেকনোলজি এগুলার কোনোটাই এটাতে নাই, শুধুমাত্র ডুয়াল চ্যানেল এবিএস ব্যতীত আর কিছু না। ইভেন দো এই টাকার ভেতরে টেলিস্কোপিক সাসপেনশন আমাদেরকে ইউজ করতে হচ্ছে। বাকি ওভারঅল আমার কাছে বাইকটা বেশ ভালোই লাগছে এবং কমফোর্টেবল, রাইড করে মজা, সব কিছুই ঠিক আছে। আমাকে যদি ওই তো বলা হয় যে ভাই আপনি নিবেন নাকি এত টাকা দিয়ে বাইক, হ্যাঁ অবভিয়াসলি নিব, আমার যখন দরকার হয় তখন অবশ্যই নিব। যাই হোক, সো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে আজান দিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।